ক্লাস 10 আমরা জৈব রসায়ন বা জৈব যৌগ অর্গানিক পার্ট যেটা আছে সেটা আমরা পড়ছিলাম। এর আগে আমরা 3টে পার্টে ক্লাস নিয়েছি, এখনও আর একটা ক্লাসে শেষ হবে কিনা বুঝতে পারছি না, আরও একটা লাগতে পারে। তো আজকের আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব এগুলো বোঝার জায়গা কম, বেশি বেশি তোমাদের পড়তে হবে, পড়লেই হবে, কারণ এইগুলো কয়েকটা যৌগ নিয়ে আমরা কাজ করব। কমন যেগুলো সেগুলোর কমন তাদের উৎস কী, তাদের ব্যবহার কী এবং তাদের কয়েকটা করে রাসায়নিক বিক্রিয়া। তো লিখেছি আমি, যেমন আমি তাদের ফর্মুলাগুলোই লিখেছি। এটা হচ্ছে CH4 মানে মিথেন, C2H4 ইথিন, C2H2 ইথাইন, যার নাম অ্যাসিটিলিন, C4H10 বিউটেন। এটা কেন বিউটেন হলো? তাহলে আমাদের প্রথমে জানতে হবে এটা অ্যালকেন, অ্যালকিন না অ্যালকাইন। তার কমন ফর্মুলা বলেছিলাম। এখানে আমি যদি দেখি CmH2n+2, তাহলে 4 দুগুণে 8 + 2 10, তাহলে C4H10 মানে এটা অবশ্যই একটা অ্যালকেন। তাহলে নামকরণে যদি আমরা পিছিয়ে যাই, কিভাবে নামকরণ করতে হয়? 4টে কার্বন মানে কি হয়? বিউট। আর অ্যালকেন যেহেতু সিঙ্গেল বন্ডেড কানেক্টেড সব, সুতরাং N মিলে হলো বিউটেন। তাহলে এটা বিউটেন। একইভাবে যদি আমরা দেখি C2H2, এটা হচ্ছে ইথ প্লাস আইন, ইথাইন, এখানে ট্রিপল বন্ড আছে, CH ট্রিপল বন্ড CH। এগুলো নিজেরা প্র্যাকটিস করবে, আমি আর এখন বলছি না। একইভাবে C2H4 ইথিন বা ইথাইন, ইথিন আর মিথেন। এবারে এদের উৎস আর ধর্ম যদি বলি, এক এক করে ধরা যাক। মিথেন, মিথেন আমাদের যে পেট্রোলিয়ামের খনি আছে সেখানে, সেই খনির ভেতরে প্রায় যে সমস্ত পেট্রোলিয়াম গ্যাস আছে তার মধ্যে প্রায় 80% মতো থাকেই মিথেন গ্যাস। এটা একটা বড় উৎস। আর একটা উৎস হচ্ছে কয়লার যে খনি আছে, কোল গ্যাস, তাতেও প্রায় 35 থেকে 40% মিথেন থাকে। তাহলে এই হলো আমাদের মিথেন। মিথেনের স্ট্রাকচার আগে আমরা দেখিয়েছি। মিথেনের ব্যবহার কি? মেইনলি জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, এবং এটাকেই যখন বাজারে পণ্যজাত করা হয়, একে কম্প্রেসড করে সিলিন্ডারে ভরা হয়, তখন তাকে বলা হয় CNG, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, CNG। তো এটা মেইনলি জ্বালানির কাজে লাগানো যায়, কাজে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে লাগানো যায়, বা আমাদের এখন CNG দ্বারা পরিচালিত যানবাহনও আছে। তাহলে এই হলো CNG, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এর যদি আমি কয়েকটা রাসায়নিক বিক্রিয়া বলি, খুব কমন বিক্রিয়া যেটা দহন। কারণ আমরা গাড়িতে ব্যবহার করা মানে কি ইঞ্জিনের থ্রু দিয়ে আলটিমেটলি দহন হবে। তো দহনটা কি হবে না, CH4 তার সঙ্গে অক্সিজেন, এগুলো প্রত্যেকের ক্ষেত্রে যদি ঠিকঠাক কম্বাসন হয়, যেটা করে কমপ্লিট কম্বাসন বা পূর্ণ দহন, সেখানে সবসময় কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি হয়। আমরা এটা ব্যালেন্স করতে পারি, এখানে একটু দিলে হয়ে যাবে। তো যতগুলো হাইড্রোকার্বন আছে সবগুলোই কিন্তু দহন যদি হয় তার কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি হবে। এবারে যদি কিছুটা ইনকমপ্লিট কম্বাসন হয়, ঠিকঠাক যদি দহন না হয়, সেক্ষেত্রে তার সঙ্গে কার্বন মনোক্সাইড হতে পারে, কিছু কার্বন হতে পারে। আমরা দেখেছি পাড়ায় পুরনো ইঞ্জিন, যেগুলো গাড়ির ইঞ্জিন হোক, ইঞ্জিন ভ্যান হোক, বা যে কোনো ট্রেলারের ইঞ্জিন হোক, যখন পুরনো হয়ে যায় তখন কালো ধোঁয়া বেরোতে থাকে। তার মানে সেখান থেকে কিছু আনবার্নড কার্বন বেরিয়ে আসে, এই জন্য কালো ধোঁয়া বেরোয়, যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর বা আমাদের হেলথের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কার্বন মনোক্সাইডটা তো খুবই ক্ষতিকর। তো তাহলে সাধারণভাবে এই মিথেন যদি ঠিকঠাক কম্বাসন হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড হবে আর জল তৈরি হয়ে যাবে। তো এক্ষেত্রে সরাসরি কোনো ক্ষতি
বিপজ্জনকর নয়, অনেকটা সেফ জ্বালানি হিসাবে, কিন্তু তাকে ঠিকঠাক কম্বাসন হতে হবে। আরেকটা বিক্রিয়া আছে যেটা বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়া। সেখানে কি হয় না, মিথেনের যে 4টে হাইড্রোজেন আছে, সেই 4টে হাইড্রোজেন ধাপে ধাপে একটা একটা করে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে এইচ নিউ, যেটা বিক্ষিপ্ত সূর্যালোক অনেক সময় এইচ নিউ দিয়েও দেওয়া থাকে বইতে, এইচ নিউ শক্তি সেইভাবে দেওয়ার জন্য, বা বিক্ষিপ্ত সূর্যালোক লেখা থাকতে পারে। সেখানে কি হবে, ফার্স্ট স্টেপে হবে CH3Cl প্লাস HCl। তাহলে কি হলো, এর একটা ক্লোরিন আর একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে HCl হয়ে গেছে, আর একটা হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন ঢুকে গেছে। এই একজন যে একজনকে সরিয়ে দিল, প্রতিস্থাপিত করে দিল, এই বিক্রিয়াগুলোকে বলা হয় অনেক সময় প্রতিস্থাপন বিক্রিয়া। অনেক সময় কেন বলা হয়, বলাই হয়। এবার এইটা হচ্ছে আরও 3টে স্টেপে ঘটবে। আরও এইচ নিউ প্লাস ক্লোরিন দিলে কি হবে না, CH2Cl2 প্লাস HCl। সেম, আমি আর লিখছি না, একই ধাপে আরেকটা ধাপ আসবে, সেখানে হবে CHCl3 প্লাস HCl, আর আরেকটা ধাপ গেলে হবে CCl4 প্লাস HCl। তো মিথেনের এই দুটো বিক্রিয়া গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে দহন, অক্সিজেনের সঙ্গে যোগ হয়ে কার্বন ডাইঅক্সাইড আর জল হবে, আর ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া প্রতিস্থাপিত হয়ে তো লাস্টে হবে। এইটা খুব ব্যবহার আছে, এটা বলে কার্বন টেট্রাক্লোরাইড, আর এইটাকে বলে ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ, চেতনানাশক হিসাবে কাজ করে। ক্লোরোফর্ম বিভিন্ন রাসায়নিক বিকারক হিসাবে, দ্রাবক হিসাবে কাজ করে। এইগুলো গুরুত্বপূর্ণ ল্যাবরেটরিতে কাজ আছে। এইটা আমরা মিথেনের বিক্রিয়াটা দেখলাম, এগুলো প্র্যাকটিস করতে হবে। এই বিক্রিয়া ইথেনের ক্ষেত্রেও প্রযোজ্য হয়, আমাদের নেই বলে আমরা দেখাচ্ছি না, তো আমি দেখিয়ে দিচ্ছি একটা। ধরো ইথেন মানে C2H4, না C2H6 নেই, C2H6ও যদি এরকম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, সেখানেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্লাস জল হবে। আমরা পরে দেখবো, যখন বিউটেনকে দহন করবো একই রকম দেখবো। তো এই বিক্রিয়াটা হচ্ছে সেম, কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি হবে যদি ঠিকঠাক দহন হয়। কোনো কারণে যদি ইনকমপ্লিট কম্বাসন হয়, অসম্পূর্ণ দহন হয়, তখন কিন্তু কিছু কার্বনের গুঁড়ো থাকতে পারে। আচ্ছা, মিথেনের আরেকটা ব্যবহার আছে, যেটাকে উচ্চ উষ্ণতায় প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি অক্সিজেনের অনুপস্থিতিতে গরম করা হয়, তখন কি হবে না, এটা ব্রেক করে গিয়ে কার্বন প্লাস হাইড্রোজেনে ভেঙে যাবে। এই যে কার্বন পাওয়া যায়, গুঁড়ো 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 কার্বন হয়ে যায়, এটাকে বলে কার্বন ব্ল্যাক। কার্বন ব্ল্যাকের অনেক ব্যবহার আছে, রং, বার্নিশ, জুতোর কালি, ইভেন টায়ার যে তৈরি হয়, গাড়ির টায়ার যে কালো কালো দেখতে হয়, কারণ ওতে এই গুঁড়ো কার্বন মেশানো থাকে, একটু শক্ত হবে এবং তার বেশি দিন টিকবে, এরকম বিভিন্ন ব্যবহার আছে। তো এই গেল মিথেন। তাহলে মিথেন, তারপরে আসছে C2H4 মানে ইথাইন, C ডবল বন্ড C, এখানে একটা H, এখানে একটা H, এখানে একটা H, এখানে একটা H। এটা সরাসরি প্রাকৃতিক গ্যাসে খুব কম পরিমাণে থাকে, এটা ইন্ডাস্ট্রিয়ালি ক্র্যাকিং করেই তৈরি করা হয়। এটাকে বলে পেট্রোলিয়ামের যে অন্যান্য পদার্থ আছে, পেট্রোল, কেরোসিন, ডিজেল টাইপ যেগুলো হয়, সেগুলোকে বায়ুর অনুপস্থিতিতে উচ্চ উষ্ণতায় একটা ডেফিনিট কন্ডিশনে এটাকে তৈরি করা যায়। এগুলোর কি ব্যবহার, এমনি তো ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়, আর আমরা যখন পলিমার দেখব, এটা খুব একটা গুরুত্বপূর্ণ। এটার তাহলে নাম কি, এর হচ্ছে, আমি যদি ডাক নাম বলি ইথিলিন বলি, ইথিলিনটা হচ্ছে এর অ্যাকচুয়ালি এমনি নাম। আর আইইউপিএসি নাম বলে কি হবে, ইথ প্লাস ইন, ইথিলিন বলা যেতেই পারে। ইথিন আর ইথিলিন, এই ইথিলিন যেটা, ইথ প্লাস ইন, ইথ প্লাস ইন, ইথিন হোক বা ইথিলিন হোক, এইটাকে পলিমার করা হয়। পলিমার কনসেপ্টটা একটু পরে আসবে, তখন বলে দেবো। মোটামুটি পলিইথিলিন তৈরিতে ব্যবহার হয়। এমনি দেখতে
কিছুই না, একটা গ্যাস, যেটাকে বিশেষ কন্ডিশনে তৈরি করা হয়। যে আমাদের বাজারে যে ক্যারি ব্যাগ টাইপ পাওয়া যায়, পলিথিন বলে, এইখান থেকেই, এর থেকেই তৈরি করা হয়, পলিথিন। আচ্ছা, আর এটাতে অ্যাসিটিলিনকে কীভাবে তৈরি করা যায়? অ্যাসিটিলিনও সরাসরি কোল গ্যাস বা পেট্রোলিয়াম গ্যাসে অতটা পরিমাণে পাওয়া যায় না, একেও ইন্ডাস্ট্রিয়ালি ক্র্যাকিং করে হোক, বা অনেক সময় মিথেন গ্যাসকে উচ্চ উষ্ণতায় ইলেকট্রিক স্পার্কিং বলা হয়। তার মানে ইলেকট্রিক আর্ক দেওয়া হয়, প্লাস মাইনাস। আমরা যেমন দেখেছি ব্যাটারিতে প্লাস মাইনাস যদি টাচ হয় বা কাছে আসে, যে ইলেকট্রিক স্পার্ক তৈরি হয়, এরকম স্পার্ক যদি তৈরি করা হয় উচ্চ উষ্ণতা ইলেকট্রিক স্পার্কে, এখান থেকে C2H2 ইন্ডাস্ট্রিয়ালি তৈরি করা হয়। এরও বেশ কিছু কমন ব্যবহার আছে। এটাও ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়, কার্বাইড ল্যাম্পে ব্যবহার করা হয়। তারপরে দেখবে লোহা দোকানে যে একটা গ্যাস কাটার দিয়ে কাটে, সেখানে অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করা হয়। এছাড়াও তো ল্যাবে অনেক ব্যবহার আছে, বইতে খুঁটে অনেক ব্যবহার আছে, বেশ কয়েকটা করে ব্যবহার নিজেরা মনে রাখবে। আচ্ছা, এর কয়েকটা বিক্রিয়াগুলো বলার দরকার, সেইটা দেখছি কি করা যায়। প্রথমে যদি আমরা C2H2 ধরি, C2H4 ইথিলিন, এখানে যদি আমরা হাইড্রোজেন দিই, তার সঙ্গে নিকেল অ্যাজ এ ক্যাটালিস্ট, অনুঘটক, নিকেল অনুঘটকের উপস্থিতিতে যদি হাইড্রোজেন গ্যাস চালানো করা হয়, এতে যে আমরা দেখেছিলাম ডাবল বন্ড আছে, যে CC ডাবল বন্ড H ছিল, এই ডাবল বন্ডটাকে ব্রেক করে ভেঙে যায়, গিয়ে দুটো হাইড্রোজেন জুড়ে যায়। তখন কি হয়ে যায়? CH3 এর মধ্যে যে অসম্পৃক্ততা ছিল, সেই অসম্পৃক্ততা দূর হয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি হয়ে যাচ্ছে। সেখানে কি হচ্ছে? কার্বনের যে ডাবল বন্ড ছিল, সেখানে আর ডাবল বন্ড নেই, হয়ে গেছে সিঙ্গেল বন্ড, আর তার জায়গায় জুড়ে গেছে হাইড্রোজেন। ঠিক একই রকম হাইড্রোজেনের জায়গায় যদি আমরা ব্রোমিন দিই, তখন ওই জায়গাটায় ব্রোমিন হয়ে যাবে। কি হবে? CH2Br, এই ব্রোমিন ব্যবহার করে, ব্রোমিনের রং এমনি লালচে রং, আর ব্রোমিন যখন এইভাবে যুক্ত হয়ে যাচ্ছে, তখন তো ব্রোমিন আর থাকছে না, সুতরাং ব্রোমিনের কালার নিজস্ব নেই, আর এরও কোনো কালার হয় না, সুতরাং এই লাল রংটা বর্ণহীন হয়ে যায়। এর যে লাল রং আস্তে 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 পরবর্তীকালে বর্ণহীন হয়ে যায়। এই ব্রোমিন ওয়াটার বা ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড, ব্রোমিন গ্যাস, যখন যেটা প্রয়োজন যেমন সেইভাবে এটা মেশানো হয়, তো আলটিমেটলি তার কালারটা চলে যায়। এই ব্রোমিন ব্যবহার করে কোনো একটা যৌগে অসম্পৃক্ততা আছে কিনা তার প্রমাণ করা যায় বা বোঝা যায় যে আছে কিনা। ব্রোমিন চালনা করলে ড্রপ করে ব্রোমিন দিলে ব্রোমিন বিক্রিয়া করবে ওর সঙ্গে, এইভাবে যুক্ত হতে থাকবে, আর কালারটা চলে যাবে। অ্যাসিটিলিনের ক্ষেত্রেও সেম বিক্রিয়া ঘটে। C2H2 এর দুরকম বিক্রিয়া হয়। আবার যদি ব্রোমিন ইন ওয়াটার, জলের ব্রোমিন গুলে দেওয়া হয়, তাহলে এর মধ্যে তো অ্যাকচুয়ালি তিনটে বন্ড আছে, C111C, H আর H। প্রথমে একটা বন্ড ভাঙে, তাহলে কি হবে? তখন তার একটা বন্ড ভেঙে গিয়ে একটা করে ছিল, আর একটা করে Br আর Br জুড়ে যাবে। এইটাই যদি আমি জলের প্রেজেন্সে না দিয়ে একদম ডিরেক্ট, এটাও গ্যাস, এইভাবে যদি অ্যাড করা যায় গ্যাসিয়াস অবস্থায়, তখন কিন্তু দুখানা বন্ডই ভেঙে যাবে। তখন দুটো বন্ডই ভেঙে গিয়ে দুটো করে চারটে ব্রোমিন জুড়ে যাবে। এই বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট, খুব কঠিন কিছু না, কারণ ব্রোমিন একটা করে ভেঙে দুটো করে জুড়ে দেবো, আর বন্ড ভেঙে যাবে। ইভেন বন্ড আমাকে ভেঙে দেখাতে হবে না, আমি যদি একসঙ্গে লিখি সেটাও ঠিক হবে। মানে এখানে C2H2, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? C2H2Br2। এখানে কি হবে? C2H2Br4। এইভাবে লিখলেও ভুল কিছু না, তবে এইভাবে লিখে দিচ্ছি কেন? যাতে বিক্রিয়াগুলো দেখে মনে থাকে, হয়তো ভুলে যাওয়ার চান্স থাকে। এই অ্যাসিটিলিনের এইটা একটা বিক্রিয়া গেল। আরও একটা বিক্রিয়া আছে। তাহলে এখানে আমরা দুটো কন্ডিশন দেখলাম, দুটো কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিন্তু
প্রোডাক্ট বা যেটা উৎপন্ন হচ্ছে সেটা বদলে যাচ্ছে। আমি ব্রোমিলিন ওয়াটার জলে দিচ্ছি নাকি ডিরেক্ট গ্যাসীয় অবস্থায় দিচ্ছি। এবং এখানে আমরা মানে এটা তো বলা যায় সবে শুরু, যদি 11-12 আমরা দেখবো বা আরও হায়ার স্টাডিজে দেখা যায় যে অর্গানিক রিয়াকশান বা জৈব রাসায়নিক রিয়াকশান সামান্য সামান্য কন্ডিশন পাল্টে দেওয়ার ফলে প্রোডাক্ট পাল্টে যাচ্ছে। এখানেও আমরা দেখব। যেমন আবার আমরা ইথিলিনের ক্ষেত্রে কি করলাম, হাইড্রোজেন আর নিকেল দিলাম, ডবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে গেল, দ্বিবন্ধন থেকে এক বন্ধন। এখানেও এই যে C++C মানে অ্যাসিটিলিন যেটা ইথাইন, এখানেও কিন্তু আমি যদি হাইড্রোজেন আর নিকেল দিয়ে দিই, নিকেল এখানে র্যানি নিকেল দেওয়া হয়, নিকেল র্যানি নিকেল প্যালাডিয়াম প্লাটিনামেও কাজ করে। হাইড্রোজেন দিলে কি হবে, এই দুটো করে বন্ড ভেঙে যাবে, একটা করে বন্ড থাকবেই, একটা সিসি বন্ড থাকবে, ওটা ভাঙবে না, বাকি একটা করে বন্ড ভেঙে গিয়ে হাইড্রোজেন 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 হাইড্রোজেন। কিভাবে ভাবছি, আমি প্রথমে এইটা খুলে একটা মুছে দিলাম, এখানে প্রথমে ছিল একটা মুছে দিলাম, তাহলে এটা যখন একটা মুছলাম সঙ্গে সঙ্গে কার্বনের কি করতে হবে, দুটো করে হাত, চারটে করে হাত সবসময় বানাতে হবে। সেই হিসাবে যখন দুটো মুছে দেবো এরকম এরকম করে হাত বানানোর জন্য চারটে করে হাইড্রোজেন এসে যাবে। এবারে আমাদের মনে হলো যে আমাদের তো ট্রিপল বন্ড ছিল, সরাসরি সিঙ্গেল বন্ডে চলে যাচ্ছে, এক বন্ধনে চলে যাচ্ছে। আমি যদি ডাবল বন্ড পর্যন্ত রেখে দিতে যাই তাহলে কি করা যেতে পারে, এমন কি কোনো পদ্ধতি আছে? একটা হলো, দুটো কিন্তু ভাঙেনি, সেখানে অবশ্যই পদ্ধতি আছে। সেখানে কি করতে হবে, একটু চেঞ্জ করতে হবে। হাইড্রোজেনটা তো আমাকে দিতেই হবে, যেহেতু হাইড্রোজেন যোগ করতে হয়। অনেকে কি করে, এর ক্যাটালিস্ট বা অনুঘটকটা লিখে দেয়, হাইড্রোজেনটা লিখতে ভুলে যায়। হাইড্রোজেনটা যদি আমি না দিই তাহলে যোগটা হবে হাইড্রোজেন দিয়ে কি হচ্ছে, নিকেল প্যালাডিয়াম প্ল্যাটিনাম, তার জন্য হচ্ছে কি বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম যে মেটাল, প্যালাডিয়াম মেটাল, তার সঙ্গে বেরিয়াম সালফেট আর কুইনোলিন একটু মিশিয়ে দিতে হবে। কুইনোলিন আর বেরিয়াম সালফেট, নিকেলের জায়গায় প্যালাডিয়াম ইউজ করা যায়, নিকেল করলেও হবে, কিন্তু এটা হচ্ছে একদম কম্বিনেশন, হাইড্রোজেন প্যালাডিয়াম তার সঙ্গে বেরিয়াম সালফেট আর কুইনোলিন। এইটা যদি আমরা মিক্স করে দিই তাহলে এই ট্রিপল বন্ডটা গিয়ে ডাবল বন্ডে আটকে যাবে, ফার্দার অ্যালকেন বা ইথেন পর্যন্ত যাবে না। এটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট। তাহলে আমরা অ্যাসিটিলিনের বিক্রিয়ায়, দুটো বিক্রিয়ায় দেখলাম একই বিক্রিয়া দুটো কন্ডিশনে দুই রকম প্রোডাক্ট দিচ্ছে। এবারে অ্যাসিটিলিনের ব্যবহার তো মনে হয় বললাম। এবারে এইটা আসছে এলপিজি, যেটা আমাদের বাড়িতে রান্নার গ্যাস হিসাবে ব্যবহার করা হয়। এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এই এলপিজি যেটা আসে ওই একই রকম পেট্রোলিয়ামের যে প্রোডাক্ট থাকে, মেনলি আমরা কেরোসিন জাতীয় ভাবতে পারি, কেরোসিন বা পেট্রোল ডিজেল যেটা লিকুইড, সেগুলোকে ক্র্যাকিং করে। এই টার্মটা বলা হয় যে ক্র্যাকিং। ক্র্যাক মানে তো গুঁড়ো করা, গুঁড়ো তো নয়, কিন্তু এরকম কার্বনের লং চেন থেকে তাকে ছোট চেনে ব্রেক করে আনা, C4H10। ন্যাচারাল গ্যাসে খুব কম পরিমাণেই থাকে, মেনলি যেগুলো বাড়িতে সাপ্লাই দেওয়া হয় ওই ইন্ডাস্ট্রিয়ালি পেট্রোলিয়াম ক্র্যাকিং করেই আসে এলপিজি। এলপিজি হচ্ছে কি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরীক্ষায় বলতে পারে যে এলপিজি কি, এলপিজির প্রধান উপাদান কি? প্রধান উপাদান হচ্ছে C4H10, কি নামের, বিউটেন। এরও যদি দহন হয়, প্লাস অক্সিজেন করি, একই রকম ভাবে কার্বন ডাইঅক্সাইডের জল হবে, ব্যালেন্স করে নিতে হবে। তো এখানেও কি হয়, আমরা যখন দেখেছি কয়লার উনুনে রান্না হয়, সেখানে প্রচণ্ড ধোঁয়া হয় বা সেটাকে গরম করে কয়লাটাকে পোড়াতে টাইম লাগে। তো এখানে এটা ব্যবহার করা অনেক ইজি। আর কার্বন ডাইঅক্সাইডের জল হয়ে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড বাড়ার ফলে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে ঠিক, কিন্তু আমরা তো না রান্না করে খাওয়া দাওয়া করতে পারবো না, ওটা আমাদের করতে হবে। কিন্তু এইটার আমাদের সরাসরি কোনো ক্ষতি নেই, সরাসরি ক্ষতিকারক নয় জল আর কার্বন ডাইঅক্সাইড। এই জন্যে এখন প্রচুর যানবাহনে এলপিজিকে ব্যবহার করা হচ্ছে। সমস্যাটা কোথায়, যেটা বাণিজ্যিক এলপিজি
গাড়িতে ব্যবহার করা হয় আর রান্নায় ব্যবহার করা হয় তার মধ্যে পার্থক্য কি না, রান্নাতে যে এলপিজি মাপা করা হয় তার সঙ্গে মারক্যাপটান জাতীয় যৌগ, যেটা মিথাইল মারক্যাপটান হতে পারে, ইথাইল মারক্যাপটান হতে পারে, কিছু না সালফারের কম্পাউন্ড আমরা পড়েছিলাম অর্গানিকে যে কার্বন হাইড্রোজেন ছাড়াও অন্যান্য এলিমেন্ট থাকতে পারে, অন্যান্য মৌল থাকে। তো এরকম যদি একটা কম্পাউন্ড হতো CH3 CH2SH এরকম টাইপের যৌগ, অ্যালকোহলের মতো দেখতে কিছুটা, আমরা জানি অ্যালকোহল কি CH3 CH2OH, আর পিরিয়ডিক টেবিলে তোমরা পড়েছো অক্সিজেনের নিচে সালফার থাকে, একই গ্রুপের একই রকম ক্যারেক্টার। তো এরকম যদি একটা যৌগ মিশিয়ে দেওয়া যায় যেটার একটা উৎকট গন্ধ আছে, খুব অল্প পরিমাণেই মেশানো হয়। কেন মেশানো হয় না, যদি বাড়িতে এলপিজি লিক করে সেখান থেকে দুর্ঘটনা ঘটতে পারে। তো যা আমরা যাতে বুঝতে পারি যে এলপিজি কোনোভাবে সিলিন্ডার থেকে লিক করছে, তার জন্য এরকম যৌগগুলি মেশানো হয়। এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে যে কী মেশানো হয়। মারক্যাপটান জাতীয় যৌগ, মিথাইল মারক্যাপটান বা ইথাইল মারক্যাপটান জাতীয় যৌগ মেশানো হয়। এবারে এটা যখন জ্বলে যাবে, মানে দহন হবে, এটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে মেন পার্টে কার্বন ডাইঅক্সাইড হবে, H2 হবে, আর ওই পার্টটা সালফার ডাই অক্সাইড হয়ে যাবে, SO2। এবারে SO2টা যখন দহন হয়ে বেরিয়ে যাচ্ছে তখন আর ওই গন্ধটা থাকে না, সুতরাং বার্ন করে গেলে তখন আর গন্ধ হবে না। এইভাবে বোঝা যাবে যে লিকটা করেছে কি করেনি। আর একটা ব্যাপার যে এখন চারিদিকে দেখা যায় যেটা ইন্ডাস্ট্রিয়ালি অটো বা কারে ইউজ করা উচিত, তারা আমাদের কিচেনের গ্যাসকে ব্যবহার করে চড়াইভাবে। তার ফলে কি হয়, এই যে মারক্যাপটান দেওয়া আছে সালফার ডাই অক্সাইড, এই সালফার ডাই অক্সাইডটা কিন্তু আমাদের পরিবেশের জন্য বা শরীরের জন্য ক্ষতিকর। ক্লাস 9-এ পড়েছো তোমরা, সালফার ডাই অক্সাইড মানে পরে অ্যাসিড রেন হবে। এছাড়া আমাদের যদি নাকে সালফার ডাই অক্সাইড আসে, কাশি বা হাঁচি বা ফুসফুসের রোগ হতে পারে। তো এটা একটা বড় সমস্যা। সুতরাং এইভাবে যে অটো বা কারগুলো যে বেআইনিভাবে চালায় সেটা চালানো উচিত না, এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সিস্টেম। তাহলে এই গেল এলপিজি। আর কি কি আছে, মিথেন, জ্বালানি, মিথেন, স্টিলিং, এলপিজি, তারপর বিক্রিয়া, ক্র্যাকিং। আচ্ছা, ওদিকে আমাদের ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিড, এই দুটোর একটু কনসেপ্ট আছে, আর এদিকে পলিমার আছে। আশা করি এই ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। পলিমার আমরা একটু শর্টে বলে নিই। মনোমার আর পলিমার, মনোমার হচ্ছে আমরা ভাবতে পারি ট্রেনের একটা বগি, সেটা হচ্ছে মনোমার। আর সেই একই বগি যখন অনেকগুলো জুড়ে দেওয়া হয় সেটাই তখন আমরা ট্রেনের বগি, ট্রেন তখন তাকে বলি আমরা। তাহলে একটা ট্রেনের বগি হচ্ছে মনোমার, আর টোটাল ট্রেনটাই হচ্ছে পলিমার। সুতরাং আমরা যখন নর্মালি রাসায়নিক বিক্রিয়াগুলো দেখি সেগুলো একটু অন্যরকম হয়। যেমন ধরো আমরা একটু আগে দেখালাম কি মিথেন, তার সঙ্গে অক্সিজেন যোগ হয়ে যাচ্ছে, তার কার্বন ডাইঅক্সাইড প্লাস জল ছোট 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 পার্টে ভেঙে যাচ্ছে। কিন্তু পলিমারাইজেশন বিক্রিয়া এমন, কোনো একটা মনোমার, সেটা একটা হতে পারে, অনেক সময় দুটোও হতে পারে বা তিনটে হতে পারে, তারা পরস্পর জুড়ে 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 একটা বড় চেন তৈরি করে। তার সবচেয়ে উদাহরণ কি, ধরো CH2 ডাবল বন্ড CH2, এইটা কি করে নিজেদের মধ্যে হচ্ছে জুড়ে গিয়ে CH2 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 এরকম চলতে থাকে অসংখ্য। এইরকম যখন জিনিসগুলো তৈরি হয় তাদের আমরা বলি পলিমার। পলিমার এখন খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের প্রচুর ব্যবহার আছে, আমরা হয়তো জানি না, আস্তে আস্তে শিখবো, কিন্তু এই পলিমারের গুরুত্ব আছে। আমাদের কটা পলিমার আছে? আমাদের 3টে পলিমার আছে। একটা হচ্ছে এটা হচ্ছে পলিইথিলিন, যেটা পলিথিন আমি প্রথমে বলেছিলাম, প্লাস্টিক যেগুলো ক্যারি ব্যাগ, জলের বোতল, বটল এইসব তৈরি হয়, এগুলো হচ্ছে পলিথিন। আরেকটা হচ্ছে PVC, পলিভিনাইল ক্লোরাইড। সেটা কি না, একই জিনিস একটু চেঞ্জ করে দেওয়া হচ্ছে। স্টার্টিং মনোমারটা CH2 ডাবল বন্ড CH, একটা হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন ঢুকে গেছে, পলিভিনাইল ক্লোরাইড PVC তৈরি হবে। PVC কোথায় ব্যবহার হয়? PVCর পাইপ, মেইনলি জলের পাইপ, বিভিন্ন খেলনা, কোনো অন্য ইউটেন্সিলস,
তাছাড়া এরা তড়িতের কুপরিপায়ী হওয়ার জন্য ইলেকট্রিক্যাল ইনসুলেশন, অন্তরক পদার্থ কাভার হিসেবে ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে পলিভিনাইল, আচ্ছা আরেকটা হচ্ছে টেফলন। টেফলনটা কি? এইটারই মডিফিকেশন, আমাদের বাকিগুলো শিখতে হচ্ছে না। দুটো হাইড্রোজেন কি হচ্ছে না, ফ্লোরিন দিয়ে রিপ্লেস হচ্ছে, CFF। এইটা যখন পলিমারাইজ করবে এইভাবে, সেখান থেকে তৈরি হবে টেফলন। টেফলনেরও ব্যবহার কি না, এটা সারফেসটা অয়েলি হয়, ননস্টিক যে কড়াই হয় তার উপরে কাভার দেওয়া হয়, বার্নিশ টার্নিশের ফিনিশিং সারফেস এরকম করার জন্য এগুলোকে ব্যবহার করা হয়। এগুলো বইতে দেখবে 2-3টে করে উদাহরণ, জাস্ট প্রত্যেকটার ক্ষেত্রে মনে রাখবে। তাহলে পলিথিন, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, টেফলন, এগুলো হচ্ছে মনোমার। আর যখন তৈরি হবে প্রোডাক্ট সেটা পলিমার। আর মনোমারের সঙ্গে পলিমারের কিন্তু কোনো ধর্মের আর মিল থাকবে না। কারণ ভাবো যে ইথিলিন একটা গ্যাসীয় পদার্থ, আর পলিমার একটা এখানে কঠিন পদার্থ হয়ে যাচ্ছে, অনেক শক্ত, তার মাস নির্দিষ্ট কোনো মাস নেই, কারণ এন কতগুলো হবে তার উপর ডিপেন্ড করে হচ্ছে, বা একটার ভেতরে অনেকগুলো ব্রাঞ্চ থাকে। এই ডিফারেন্সটা একটু খেয়াল রাখতে হবে। মনোমার আর পলিমার, মানে কোন কম্পাউন্ডের মনোমার কোনটা আর তাদের পলিমারগুলোর ব্যবহার এই আছে। আর কয়েকটা আছে, এই পলিমারগুলো কি হয় না, টেকসই হয়, অত সহজে নষ্ট হয় না। তার ফলে যেটা হয়, আমরা দেখেছি, আমরা যে পলিথিন ব্যবহার করি, অনিয়ন্ত্রিতভাবে পলিথিন ব্যবহার এবং তার ম্যানেজমেন্ট ঠিকঠাক না করার পরে পৃথিবীতে মানে আবর্জনায় ভরে যাচ্ছে পলিথিন। 100, 200, 500, 1000 বছরেও কিছু হয় না। তো সেক্ষেত্রে আমরা দেখেছি পলিমারের যে মোটা কি পাতলা হবে, যেমন একদম ক্যারি ব্যাগ যেগুলো দোকানে পাওয়া যায় খুবই পাতলা, আবার যেগুলো খাওয়ার চিপস বা একটু কোনো প্যাকেজিং প্লাস্টিক হয় সেগুলো একটু মোটা হয়। তো এটা বলা হয় যে 50 বা 16, আর্লিস্ট 16 মাইক্রন যদি হয়, 15 মাইক্রনে যদি মোটা হয় তাহলে ওকে পুনরায় ব্যবহার করা যায় কিছুটা হলেও। কিন্তু 15 মাইক্রনের থেকে যদি কম হয় তাকে কিন্তু রিসেট বা রিউজ অত সহজে করা যায় না। সুতরাং আমাদের সভ্য সমাজ হিসাবে, সমাজের জীব হিসাবে আমাদের এই পলিথিন নিয়ে একটু চর্চা করা উচিত এবং সেই ব্যাপারে আমাদের জ্ঞান অর্জন করা উচিত এবং ঠিকঠাক ব্যবহার করা উচিত। আমরা পুরো অনিয়ন্ত্রিত ব্যবহার করছি। এইটা হচ্ছে পলিথিন নিয়ে আরেকটা কথা গেল। এবারে কিছু আচ্ছা, এই পলিথিনের এদের এই জন্য বলা হচ্ছে বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল, মানে জৈব ভঙ্গুর আর অভঙ্গুর। তো এই পলিমার যে শুধু এখান থেকে তৈরি হয় তা নয়, আমাদের বডিতেও প্রচুর পলিমার আছে। খাবারের বিভিন্ন জিনিসপত্র যেগুলো খাচ্ছি আমরা, সেগুলো পলিমারিক ফর্মে হয়তো আছে। যেমন যদি বলি গাছের যে ছাল, সেটা কিন্তু একটা সেলুলোজ, সেটাও কিন্তু একটা পলিমার। কিন্তু গাছের ছাল যদি ন্যাচারালি পড়ে থাকে কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। তার মানে প্রকৃতিতে প্রাকৃতিক উপায়ে যে সমস্ত ব্যাকটেরিয়া, ভাইরাস, রোগ জীবাণু, পোকা আছে তারা সেগুলোকে ধ্বংস করতে পারে, সেগুলো হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার। আর যেগুলো এরকম আমরা প্লাস্টিক, টেফলন, পিভিসি, নাইলন, ডেক্রন, প্যান, ব্যাকেলাইট, এগুলো আরও অনেক পলিমার আছে যেগুলো কিন্তু আমরা বিভিন্ন রূপে ব্যবহার করছি, কিন্তু সেগুলো অত সহজে নষ্ট হয় না, বা আমরা পুনর্ব্যবহার করার মতো পরিকাঠামো গড়ে তুলিনি। তার ফলে যেখানে সেখানে ফেলে দিই বা পুড়িয়ে দিয়ে পরিবেশ দূষণ করি। তো এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমি আপনার ডিটেলসে বলছি না, এই ক্লাসেই এটা কমপ্লিট করবো কিনা বুঝতে পারছি না, টাইম তো অনেকটাই হয়ে গেছে। পলিমারটা তো হলো, পরে যখন প্রশ্ন উত্তর কিছু আলোচনা ক্লাস হবে তখন এগুলো যেখানে যেখানে বাকি থাকলো ডিটেলসে আবার দেখা যাবে। আমি আপাতত ইথাইল অ্যালকোহল আর মিথাইল অ্যালকোহল একটু বলে শেষ করে দিচ্ছি। তাহলে অ্যালকোহল আমরা প্রথমেই পড়েছিলাম, এখানে একটা অ্যালকোহল কি CH3CH2OH, এটা হচ্ছে ইথেন প্লাস অল ইথানল, যেটাকে ডাক নাম বলে ইথাইল অ্যালকোহল। তাহলে এর কিছু কমন ব্যবহার আছে সেগুলো পড়ে নেবে। আর একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা অ্যাসিটিক অ্যাসিড ডাক নাম, অনেক সময় ভিনিগার বলে। আমাদের দেখবে বাড়িতে ওই মাংস করার সময় বা কিছু প্রিজার্ভ করার সময় টক জাতীয় জিনিস এইটাকে ব্যবহার করা হয়, এটাকে ভিনিগার বলে বা অ্যাসিটিক অ্যাসিড। আমরা যদি IUPAC নাম বলি ইথেনোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। এমনি ঝাঁঝালো। আর
এটা এর কত 17-18 ডিগ্রির নিচে যদি আসে এটা কঠিন হয়ে যায়। আর এগুলো তো স্বচ্ছ টাইপের, গ্লাসিয়ারের মতো দেখতে হয় বলে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড বলে। এইটা তো বার্নিশের কাজে ব্যবহার করা হয়, এবং আরও তো কেমিক্যালি প্রচুর ইউজ আছে। আর যেটা করা হয়, যেটা আমাদের অ্যালকোহলিক ড্রিঙ্কস যেটা খায় লোকে, সেটা হচ্ছে এই জিনিসটাই খায়, যেটা খেলে মানুষের নেশাগ্রস্ত হতে পারে। আর আরেকটা অ্যালকোহল যেটা আছে মিথাইল অ্যালকোহল, CH3OH, মিথাইল অ্যালকোহল কিন্তু খুবই বিষাক্ত। এটা যদি বডিতে যায়, আমরা খাই, বা কোনোভাবে যদি চোখে মুখে যায়, চোখ নষ্ট হয়ে যেতে পারে, বা শরীরের তীব্র বিষক্রিয়া হয়। আমরা মাঝে মাঝে খবর পাই বিভিন্ন জায়গায় চলাই মদ খেয়ে মারা গেছে, সেখানে সম্ভবত এইটা ছাড়া অন্যান্য বিষক্রিয়ার মধ্যে এইরকমও মিথাইল অ্যালকোহলও মিশে থাকতে পারে ন্যাচারালি। আর এবারে আমাদের মার্কেটে এটার যে সমস্ত ইউজ আছে, সেইটা রেকটিফাইড স্পিরিট প্রায় 96.4% অ্যালকোহল, আর 4.6 এরকম কাছাকাছি হবে। এই জল মিশে থাকে, তাকে আমাদের বলা হয় রেকটিফাইড স্পিরিট। সেটা যদি মার্কেটে আসে, তাহলে যে কেউ সেটা পান করে নেওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য তাতে কি করা হয় না, কিছুটা মিথাইল অ্যালকোহল, কিছু সময় দুর্গন্ধ করার জন্য পিরিডিন, ন্যাপথা এইসব মিশিয়ে দেওয়া হয়, তাকে বলে ডিনেচার্ড অ্যালকোহল। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জায়গা, ছোট ছোট জায়গা। রেকটিফাইড স্পিরিট কি, রেকটিফাই মানে কি, পরিষ্কার পরিচ্ছন্ন, রেকটিফাই করা। তো রেকটিফাইড স্পিরিট মানে হচ্ছে এইটা, তার সঙ্গে কি হচ্ছে, ডিনেচার্ড করা হচ্ছে, তার নেচারটা নষ্ট করে দেওয়া হচ্ছে। কি করে, মিথাইল অ্যালকোহল, কটু গন্ধ হওয়ার জন্য ন্যাপথা, পিরিডিন এইসব মিক্স করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ডিনেচার্ড স্পিরিট বা ডিনেচার্ড অ্যালকোহল। আর এই অ্যালকোহলের সঙ্গে অ্যালকোহলের দুটো বিক্রিয়া বলে দিই, যেটাকে বলেছিলাম, একে যদি নিরুদন করা হয় তাহলে আমরা একটু এরকম ভাবতে পারি। ধরো CH2 একটা এইচ আমি এইভাবে লিখলাম, আর CH2OH এইভাবে লিখলাম। এখানে যদি আমি কনসেন্ট্রেট H2SO4 গাঢ়, যেটা কনসেন্ট্রেট H2SO4 আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করি, এখান থেকে নিরুদন হয়ে যাবে, এই H2টাই বেরিয়ে যাবে। দিয়ে এটা কি হবে, সেই CH2 CH2 আমাদের চেনা পরিচিত জিনিস, ইথিলিন গ্যাস তৈরি হবে, তার সঙ্গে জল তৈরি হবে। বলছিলাম যে কন্ডিশন পাল্টে দিলেই অর্গানিক রিয়াকশনের প্যাটার্ন পাল্টে যায়। এইটাই যদি আমি 140-এ করি, তখন কি হবে, দুটো অ্যালকোহলের থেকে জল বেরোবে। তাহলে কি হবে, CH3CH2OH, আর এদিক থেকে যদি আমি একটা লিখি CH3CH2OH, এই H2O জল বেরিয়ে গেল। দিয়ে কি হচ্ছে তাহলে, CH3CH2O CH2CH3, একদম ফাংশনাল গ্রুপের প্রথম দিন পড়েছিলাম। ও দুদিকে কার্বন দিয়ে যুক্ত থাকলে তাকে আমরা বলছি ইথার। একে বলা হয় ডাইইথাইল ইথার বা ইথক্সিথেন। নামটা আমাদের নেই, অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটা তৈরি হয়। একই ব্যাপার মিথাইল অ্যালকোহলেরও যে আমি রিয়াকশন করতাম, দুদিক থেকে জুড়ে এইটা হবে। এটা কত ডিগ্রিতে হচ্ছে, 170, আর এটা কততে হচ্ছে, যদি আমরা একটু টেম্পারেচার কমে করি, 140 ডিগ্রি সেন্টিগ্রেডে করি। সুতরাং তাপমাত্রা বা কন্ডিশন রিয়াকশনের খুব ইম্পর্টেন্ট। এইটা হয়ে গেল। আর একটা, এছাড়া এটা এই রিয়াকশনটা অ্যালুমিনা বা ফসফরিক অ্যাসিড এটা দিয়েও সম্ভব। আর অ্যাসিডের সঙ্গে এই অ্যালকোহলের বিক্রিয়ায় দুজনের মধ্যে যদি একটা নিরুদন হয়, সেখানে আরেকটা জিনিস তৈরি হয়। ধরো অ্যাসিডিক অ্যাসিড যেটা CH3COOH, আর অ্যালকোহলটাকে আমি ঘুরিয়ে লিখছি CH3CH2OH। এখান থেকেও কিন্তু জল বেরিয়ে যেতে পারে H2SO4 এর উপস্থিতিতে। তখন কি তৈরি হবে, CH3COOCH2CH3। এটাও একটা ফাংশনাল গ্রুপ, এটাকে বলে এস্টার, যেটা আমাদের এমনি স্কোপে নেই, ফাংশনাল গ্রুপ হিসাবে ওখানে নেই, বা এর নামকরণ নেই। কিন্তু এই দুটো এইভাবে জুড়ে যায়। একটা অ্যাসিড, জৈব অ্যাসিডের সঙ্গে জৈব অ্যালকোহল যদি H2SO4 দিয়ে হিট করা হয়, তাহলে এস্টার তৈরি হয়। এটা একটা সুমিষ্ট গন্ধ আছে, পাকা ফলের মতো গন্ধ হয়। এবং এই গ্রুপ বা এই গ্রুপ কোন অ্যাসিড নিচ্ছি, কোন অ্যালকোহল নিচ্ছি, এগুলোর কম্বিনেশন পাল্টে দিলেই তার বর্ণ গন্ধ পাল্টে যাবে। তাহলে এই গেল অ্যাসিড আর অ্যালকোহলের
ব্যবহারগুলো মোটামুটি আমাদের পার্ট 4 করে আমি কমপ্লিট করলাম। আশা করি সবগুলোই কভার হয়েছে, দুটো একটা ছোটোখাটো জায়গা বাকি থাকতে পারে, সেইগুলো আমরা পরের প্রশ্ন উত্তর আলোচনার ক্লাসগুলোতে ভেবে নেব। আচ্ছা, জৈব ভঙ্গুর পলিমার যেমন বললাম ন্যাচারালি, আবার আর্টিফিশিয়ালি যেগুলো ইন্ডাস্ট্রিয়ালি তৈরি করা হচ্ছে সেগুলো সাধারণত জৈব অঙ্গুর, কিন্তু বর্তমানে জৈব ভঙ্গুর তৈরি করার চেষ্টা চলছে এবং বেশ কিছু পাওয়া গেছে, অনেকগুলো আছে বইতে, পিএইচবি, পিইএ, আরও কয়েকটা যেগুলো আছে, পিসিএল, পিএলএ, পিসিএল, এগুলোর ফুল ফর্ম আছে। ফুল ফর্মগুলো যতগুলো মনে রাখতে পারবে অন্তত একটা বা দুটো পড়বে, কারণ এগুলো হচ্ছে মাল্টিপল চয়েস হিসাবে দেয়। আগের বছরে এসেছিল কিন্তু মাধ্যমিকে, যে জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ লেখো, ঠিক আছে? তো এখান থেকে কয়েকটা উদাহরণ দেখে নিতে হবে। আপাতত এখানে কমপ্লিট করছি।